আপনি কোথা থেকে বলছেন একটু বলুন তো? হালিশহরের সঞ্জয়। একদম ভারী সুন্দর লাগবে। কোথায় এখন? দেবরায় উপস্থিত সতীমণ্ডলী এবং পথ চলতি যারা চলেছেন, আমরা চ্যাপলিন ক্লাব এবং কাসার সহযোগিতায় দেশব্যাপী আজকের এই জেলাব্যাপী যে প্রচার অভিযানে নেমেছি জৈব সারের উপযোগিতা সম্পর্কে, তাই নিয়ে আপনাদের মূল্যবান সময়ের কিছুটা আমরা চেয়ে নিচ্ছি এই মহান সূচি আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জানেন দেশব্যাপী যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ বা সারের যে ব্যবহার প্রণালী মানুষের জীবনে কি ক্ষতি হয়ে এসেছে, তাই সেই সম্পর্কে আমরা দু চার কথা বলতে চাই। 100 কোটি ছাড়িয়ে যাওয়া জনসংখ্যার ভারে ধুঁকছে এই ভারতবর্ষ, অথচ নিত্য প্রয়োজনে দিনের পর দিন কমে চলেছে চাষের জমি। তাই অল্প সময়ে অধিক উৎপাদন বাড়াতে মরিয়া সরকার এবং কৃষককুল। ফলে অচেতন চাষি ভাইদের হাতে অনিবার্যভাবেই এসে পড়েছে মারাত্মক কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার প্রণালী, এবং তার বিষক্রিয়ায় কি মারাত্মক ক্ষতি হচ্ছে। সেই জন্যই আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো একটাই, জৈব সার তার ব্যবহারের কোনো বিকল্প নেই। নির্বিষ ফসল ঘরে তুলতে জৈব সার আমাদের ব্যবহার করতেই হবে। আমাদের অনুরোধ একটাই, শুনে রাখো এলাকার সমবেত চাষি ভাই, নির্বিষ ফসল ঘরে তোলা চাই, জৈব সারের কোনো বিকল্প নাই। ওরে ভাই, ওরে ভাই, এবার চাষের বেলা জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা ভাই রে ভাই, এবার চাষের বেলা জীবন নিয়ে না করিও খেলা রে।
চাষের বেলা, ওরে ভাই এবার চাষের বেলা, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা। পড়লো জলে মাছ মাছালি রসা তোলে, মাছ মাছালি রসা তোলে, শিশুনি তো বাড়লা রে, মাছ মাছালি রসা তোলে, শিশুনি তো বাড়লা রে, জীবন নিয়ে না করিও খেলা, এবার চাষের বেলা, ওরে ভাই এবার চাষের বেলা, জীবন নিয়ে না করিও খেলা, এবার চাষের বেলা। ক্যান্সারের ভোল শুধুই বহন তোলা রে, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা, ওরে ভাই খরার চাষের বেলা, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা। যুগে যুগে যে এলাকায় জৈব সার ফসল ফলায়, যুগে যুগে যে এলাকায় জৈব সার ফসল ফলায়, জৈব সার প্রয়োগের ফলে ফসল ফলা হেসে খেলে, জৈব সার প্রয়োগের ফলে ফসল ফলা হেসে খেলে, মোদের যে নিরোগ তারা, নিরোগ তারা সুখে জীবন মেলায় রে, মোদের যে নিরোগ তারা সুখে জীবন মেলায় রে, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা, ওরে ভাই এবার চাষের বেলা, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা, ওরে ভাই। যুগে যুগে যে এলাকায় জৈব সার ফসল ফলায়, যুগে যুগে যে এলাকায় জৈব সার ফসল ফলায়, জৈব সার প্রয়োগের ফলে ফসল ফলা হেসে খেলে, জৈব সার প্রয়োগের ফলে ফসল ফলা হেসে খেলে, মোদের যে নিরোগ তারা, মোদের যে নিরোগ তারা সুখে জীবন মেলায় রে, মোদের যে নিরোগ তারা সুখে জীবন মেলায় রে, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা, ওরে ভাই খরার চাষের বেলা, জীবন নিয়ে না করিও খেলা রে, এবার চাষের বেলা, ওরে ভাই এবার চাষের বেলা, ওরে ভাই এবার চাষের বেলা, ওরে ভাই খরার চাষের বেলা। জৈব সার প্রয়োগে আমাদের কি উপকার হয়, শিল্পীর কণ্ঠেও সেই গান শুনলেন। আবার এই জৈব প্রয়োগ করে যে সমস্ত পরিবার উপকৃত হয়েছে সেই পরিবারের আনন্দ সীমার থাকে না, এরকমই কিছু পরিবারের ঘটনা ফুটে উঠেছে চাপিন ক্লাবের কিছু শিশু শিল্পীর নৃত্যের মধ্যে আসছে। তারা আপনাদের এই জৈব সারের উপকারিতার ফলে তারা যে কত অধিক ফলন পেয়েছে, সংসার তাদের যে খুশির হয়ে উঠেছে, তারই একটি নৃত্য আপনাদের সামনে উপস্থাপন করছে। বিয়া কইরা করলাম কি যে আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, এবার নিজের হাতে
যাবে তাতে আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। পেঁয়াজ রসুন মরিচ লাগাও ঘরের চারিপাশে, লাউ কুমড়া ঝিঙ্গা পটল, লাউ কুমড়া ঝিঙ্গা পটল লাগাও আঙিনাতে আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। বাড়ির কাছে পতিত জমি আবার করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাছপালাই, ভাই রে লাগাও মাছপালাই। গরিব চাষির দুঃখ যাবে থাকবে তারা সুখে, সোনার দেশের সোনার মানুষ, সোনার দেশের সোনার মানুষ সোনা ফলাও মাঠেতে আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। এবার নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে আবার বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। গ্রামের আঙিনায় কৃষিজীবী মানুষের আনন্দ বিহল অবস্থা আপনারা দেখলেন এবং শিল্পীর মুখেও জৈব প্রয়োগের উপকারিতার গান প্রতিফলিত হয়েছে, যেগুলো শিল্পী কৃষককুলের মধ্যে এত উদ্দীপনা সৃষ্টি করেছে। সেই জৈব আমাদের জীবনে কিভাবে উপকার করে আমরা অনেকেই কিছু কিছু উপকারিতা তার পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে তার সামগ্রিক উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই অজ্ঞতা রয়েছে। তাই আমাদের কাছে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তি ডক্টর সত্যজিৎ গাঙ্গুলি। উনি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের পথ চলতি মূল্যবান সময় একটুখানি নিয়ে আপনাদের এই জৈব প্রয়োগের উপকারিতা সম্পর্কে দু চার কথা বলছেন। আমরা অনুরোধ করব আপনারা পথ চলতি আপনাদের মূল্যবান সময়ের কিছুটা। আসলে আমরা আপনাদের কাছে একটা জিনিস, একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি, যে বিষয়টা হচ্ছে যে কিছু নতুন করে ভাবার বিষয়। আপনারা আগামী দিনে যারা চাষ করছেন, এখানকার অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল, তারা আগামী দিনে চাষটা কিভাবে করবেন, আগামী দিনটা কেমন আসছে, তার উপরে আমরা চ্যাপলিন ক্লাবের তরফ থেকে কতিপয় কথা বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যাতে আপনারা একটু নতুন করে ভাবতে পারেন এবং সেই মতন চলতে পারেন। দিনের পর দিন গত 40 বছর ধরে যে সবুজ বিপ্লব নামে যে ভয়ঙ্কর একটা ব্যাপার এসছে ভারতবর্ষে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, সেই সবুজ বিপ্লবের সুফলগুলোর যেগুলো আমরা মনে করেছি, কিন্তু আজকে 40 বছর বাদে মনে হচ্ছে যে সেই সুফলগুলোর অধিকাংশই কুফল। আপনারা যে চাষ করতে যাচ্ছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জমি যে আগে যতটা ফসল ফলাতো এখন সেই ফসল ফলায় না। তাহলে জমিটা হলো কি হলো জমির? অথচ যদি 40 বছর আগে থেকে কয়েকশো বছর বা হাজার বছরের যে চাষ, তাতে কিন্তু উৎপাদন কমেনি। তাহলে আধুনিক বিজ্ঞান আপনাকে কি দিল, যাতে আপনি যে উৎপাদনশীলতা দিয়ে শুরু করেছিলেন আজকে সেই উৎপাদনশীলতা প্রতিদিন কমে আসছে। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। তো এই ভাবার কাজটা আমরা করাতে এসেছি, এবং করানোর আগে আমি আপনাদের একটা গল্প বলি। অনেকে হয়তো জানেন, কোনোভাবে শুনেছেন। এটা একটা চীন দেশের একটা রূপকথার গল্প। চীন দেশের রাজা একদিন বাজারে ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে উনি কে কিরম বিক্রি হচ্ছে, কার কি হচ্ছে দেখছেন। একদম বাজারের শেষ প্রান্তে উনি গিয়ে দেখলেন যে একজন গরিব মানুষ বেশ সুন্দর দেখতে কিছু তাল পাতার পাখা বিক্রি করছে। এখন সেই পাখাটা বিক্রি হচ্ছে, তো রাজার পাখাটা দেখে পছন্দ হলো। তো রাজা তো আর কেনাকাটা করতে পারে না, পরে কিনবে। রাজা খালি পাখাওয়ালাকে বললো, এই যে পাখাওয়ালা, তোমার এই পাখার দাম কত? বলছে এই পাখার দাম 1000 টাকা।
রাজা বললো এই তালপাতার পাখার দাম 1000 টাকা, ঠিক আছে তুমি কালকে আমার রাজসভায় আসবে, তোমার সাথে পাখা নিয়ে কথা বলা যাবে। পরের দিন পাখাওয়ালা বেশ কিছু পাখা নিয়ে রাজার কাছে গেল, গিয়ে বললো যে রাজামশাই আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি এবং এই পাখা আপনি যদি নেন একটা ভালো হয়। বলছে যে তুমি পাখার দাম 1000 টাকা বলছো, তাহলে এই 1000 টাকা দিয়ে পাখা কি কেউ নেবে? আর এই পাখার মধ্যে এমন কি আছে যে 1000 টাকা দাম? তখন রাজামশাইকে ওই পাখাওয়ালা বলছে পাখাটা এমনি কিছুই নেই, কিন্তু একটা মজা হচ্ছে যে পাখা কোনোদিনও নষ্ট হবে না, কোনোদিনও নষ্ট হবে না। বলছে কেন নষ্ট হবে না কেন? বলছে এই পাখা বলছে পাখার মধ্যে কি আছে যে নষ্ট হবে না? বলছে কিছু নেই, পাখার ব্যবহারটা এমনভাবে করতে হবে যাতে পাখাটা নষ্ট হয় না। তো বলছে পাখার ব্যবহার কিভাবে করব? যারা আমার সামনে আছেন তারা তো দেখতে পাচ্ছেন, কিন্তু যারা দেখতে পাচ্ছেন না শুনছেন তাদের জন্য একটু চেষ্টা করছি বোঝানোর। সেটা হচ্ছে পাখা আমরা হাত দিয়ে পাখাটাকে নাড়ানো হয়, নাড়িয়ে নাড়িয়ে হাওয়া খাওয়া হয়, কিন্তু এই যে পাখাটা এই বহুমূল্যবান পাখা, সেই পাখাটা একদম হাতটা পাখাটাকে সোজা দাঁড় করিয়ে রাখতে হবে, রাখার পরে ঘাটটা নাড়তে হবে, ঘাট নেড়ে নেড়ে হাওয়া খেতে হবে। অর্থাৎ এই যে হাত দিয়ে পাখা নয়, যারা দেখছেন দেখাতে চেষ্টা করি, এরকম ভাবে পাখাটা রাখবে আর ঘাটটা নাড়বে। তো এটা যদি করা যায় এই পাখা নষ্ট হবে না। কিন্তু মজা হয়েছে এই ঘাট নাড়তে কষ্ট হবে, ঘাড় নাড়তে কষ্ট হবে, কতক্ষণ ধরে ঘাড় নাড়বো। এই কারণে মানুষ এত কুঁড়ে হয়ে গেছি আমরা যে আমাদের হাতে খুব রেডিমেড শাক, রেডিমেড ফিশ, এগুলো বেশ কিছু কোম্পানি এনে এনে দিয়ে দিচ্ছে। যেগুলো দিয়ে দিচ্ছে তার কি উপকার হচ্ছে, আদৌ কিছু হচ্ছে কিনা, যেটা না দেখে যে যার মতন আমরা ব্যবহার করছি এবং কিনে আনছি। ধরুন ধান গাছের পাতা হলুদ হয়ে গেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধান গাছের পাতা অনেক কারণে হলুদ হতে পারে। ধান গাছের পাতায় যদি নাইট্রোজেনের অভাব হয় হলুদ হবে, ধান গাছের পাতায় যদি জিঙ্কের অভাব হয় তবে হলুদ হবে, আবার ধান গাছের পাতায় যদি রোগ লাগে তবেও কিন্তু পাতা শুরুর দিকে হলুদ হয়ে যাবে। এবার চাষি পাতা হলুদ হওয়া শুরু হয়েছে, চাষি সারের দোকানে চলে গেল, সে বাজারি সারওয়ালা, এখানে যারা সারের ব্যবসা করেন এই বাজারে তারা ক্ষমা করবেন, কিন্তু সত্যি কথাটা বলতেই হবে, তারা না চাষ করছেন না অন্য জায়গা থেকে চাষ সম্পর্কে বিরাট কিছু অভিজ্ঞতা, এবং তাদের কিন্তু কৃষি নিয়ে অন্য কোনো কিছুই জানা নেই, তারা ব্যবসাটা ভালো বোঝেন। এবং বড় বড় কোম্পানিগুলো তাদের ওই দাবার গুটি করে ফেলেছেন সার দোকানের লোকদের, এই দেবো সেই দেবো বলে সেটা করছেন। তারা বলছে তোর হলুদ হয়ে গেছে, তুই অমুকটা দিয়ে দে। সে জানলো না যে জিঙ্কের অভাবে হলুদ হয়েছে, না নাইট্রোজেনের অভাবে হলুদ হয়েছে, না কি হয়েছে, করে একটা 200 টাকার ওষুধ দিয়ে দিল, চাষি এসে ছিটিয়ে দিল। এবার তার মধ্যে যে বিষ, চাষি যখন ছেটালো সেই বিষ তার শরীরে ঢুকলো, চাষি যখন তাতে উপকার পেল না আবার ওই সার দোকানের কাছে এলো, হ্যাঁ, এবং আসার পরে আবার বললো ওইটাতে যায়নি, তাহলে আরো কড়া বিষ দি। তো বিষওয়ালা যে কোম্পানিগুলো, সার দোকানের মালিকরা ঠিক আছে তারা খুব বিরাট ধনী নন, কিন্তু যে কোম্পানিগুলো বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো তারা কিন্তু বিভিন্নভাবে লাভবান হতে শুরু করলো, চাষির কিন্তু কোনো লাভ হলো না। স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে আমি বিষ প্রয়োগ করার আগে আমি কি কারণে বিষ প্রয়োগ করব সেটা বোঝা দরকার। আরো একটা দরকার যে বিষ প্রয়োগ আদৌ করা দরকার কিনা। বলা হয় যে কোনো একটা পোকা লাগলো বা একটা রোগ হলো, সেটা হলে আমাদের তো নানা সময় নানা রকম অসুখ বিসুখ করে, একটু সামান্য সর্দি কাশি হলে কি আমরা সবসময় একদম ডাক্তার দেখাই না হাসপাতালে ভর্তি করি মানুষকে? চাষি ওর রোগ না লাগলো, এই যে বড় ধান লাগছে চতুর্দিকে, রোগ লাগেনি, তবু এই দেবরা বাজারে এসছে ছেলের জন্য বা মেয়ের জন্য বই কিনে নিয়ে যাবে, হঠাৎ তার পাশে বললো তুই ওই ওষুধটা দিয়েছিস? বললো না দেয়নি। তো বলে দিসনি, তোর তো সর্বনাশ হয়ে যাবে। অমনি চাষি করলো কি, তাই তাহলে যা, বই কিনতে এসেছিল, বই কেনা ভুলে গিয়ে ওষুধ কিনে নিয়ে চলে গেল। চাষির কিন্তু সর্বনাশ হলো না, তার ছেলে বা মেয়ের জন্য যে বইটা কিনতে আসলো সে বইটা কিন্তু সর্বনাশ হয়ে গেল। অর্থাৎ চাষির তার আগামী প্রজন্মর সর্বনাশটা করে নিল, শুধু শুধু না জেনে না বুঝে একটা করতে। আগে কিন্তু চাষি প্রতিদিন মাঠে যেত, মাঠে গিয়ে সেই গাছের সাথে চাষির বাক্যালাপ হতো, সে বাক্য চাষি বুঝতো আর গাছ বুঝতো। চাষি দেখতো পোকা লেগেছে কিনা,
একটা দুটো লাগলে হাত দিয়ে মেরে দিত, বেশি লাগলে সে গাছটাকে উপড়ে ফেলতো, রোগ লাগলে গাছটাকে উপড়ে ফেলতো যাতে না ছড়ায়, বা সে নিজের মতন কিছু ব্যবস্থা করত। আর এখন চাষি ধান লাগিয়ে দিয়েছে বা ফসল লাগিয়ে তারপরে বাজারে চলে আসছে। এইবার বাজারে এসে এইমাত্র একটি সারের বিজ্ঞাপনের গাড়ি গেল, আমি দেখলাম। এই বিজ্ঞাপনের গাড়িগুলো তারা যাচ্ছে, চাষির পকেট কাটছে। এবং আমি বলছি যে এই বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু নানাভাবে সরকারি যে ব্যবস্থাগুলোকে প্রভাবিত করছে। বিশেষ করে আমেরিকার কোম্পানি যে মনসেন্টো কোম্পানি, তারা ভারত সরকার কৃষির ওপরে কি নীতি তৈরি হবে সেই নীতিকে প্রভাবিত করতে শুরু করেছে। এবং আগামী দিন আসছে যে আপনি আপনার ঘরে বীজ রাখতে পারবেন না, সেই নীতি তৈরি হতে চলেছে। আপনি যদি বীজ রাখেন তাহলে সিড ইন্সপেক্টর আপনার ঘরে আসবে, সিড ইন্সপেক্টর এসে আপনার ঘরের তালা ভেঙে বীজ দেখবে, যদি বীজ না যেখান থেকে খুঁজে বার করবে, এবং আপনার 6 বছরের জেল হবে। এই দিনটা কিন্তু 2005-এর যে সিড বিল নামক যে জিনিসটা এসছে, যেটা এখনো পার্লামেন্টে আসেনি, যে কোনো সময় পাশ হতে পারে, সেটার বিরুদ্ধে একটা সোচ্চার হওয়ার আজকে সময় হয়েছে যে এই নীতি, এই বিল চাষিরা পাশ করতে দেবে কি দেবে না। অর্থাৎ এই যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের প্রয়োজনে সরকারকে প্রভাবিত করছে বা সরকারি কিছু মানুষকে প্রভাবিত করে সরকারি নীতিগুলোর মধ্যে এই জিনিসগুলো তাদের স্বার্থের নীতিটাকে ঢোকাতে চাইছে, এবং চাষি যে নীতিটাকে, চাষির যে চাষ, সেই চাষটাকে নষ্ট করে দিতে চাইছে। অর্থাৎ একসাথে হাজার হাজার বিঘের চাষ কিছু কোম্পানি করবে, কোম্পানি ফার্মিং চালু করার চেষ্টা হচ্ছে, কর্পোরেট ফার্মিং অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো চাষ করবে, আপনি আর চাষ করে খাবেন না, আপনার জমিতে অন্যরা চাষ করবে। এই যে নিয়মগুলো, এই যে নীতিগুলো তৈরি করতে এসছে, তৈরি করার একটা মানে পরিকল্পনা শুরু হয়েছে, এর পেছনে কিন্তু রয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। এবং ন্যাশনাল এগ্রিকালচার কমিশন যেটা রয়েছে, সেইখানে নিয়ম হচ্ছে যে কোনো জাতীয় কমিশন হলে সমস্ত রাজ্যের সেখানে প্রতিনিধি থাকা দরকার। কিন্তু কৃষি নীতি তৈরি করবার জন্য যে কমিটি হয়েছে, সেখানে ভারতবর্ষের মাত্র 5খানা রাজ্যের অংশগ্রহণ রয়েছে। কিন্তু মজার কথা, এতগুলো রাজ্যের মধ্যে মাত্র 5খানা। আরো একটা মজার কথা, তার মধ্যে একটা আমেরিকার বহুজাতিক কোম্পানি রয়েছে, যে কোম্পানির নাম মনসেন্টো, যারা আজকে বিভিন্ন ভাবে বিটি সিড নামে একরকম বীজ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। যে বিটি সিড নিয়ে আজকে হয়তো বিশদ বলা যাবে না, কিন্তু এই বিটি সিডের দৌলতে বিটি কটন মানে বিটি যে তুলার বীজ, সেই বীজ লাগিয়ে আজকে আপনারা কাগজে পড়েছেন বিদর্ভে হাজার হাজার মানুষ আত্মহত্যা করছে, হাজার হাজার পরিবার ভেসে যাচ্ছে, এবং সেই ভেসে যাওয়ার পেছনে কিন্তু এই বিটি বীজ আছে। তাহলে আগামী দিনে সারা ভারতবর্ষটা বিদর্ভ হয়ে যাবে কিনা কৃষি নীতির ফলে, সিড বিলের ফলে চাষিকে 6 বছরের, প্রত্যেক চাষিকে 6 বছরের জন্য জেল খাটতে হবে কিনা, সেটা আপনারা ভাববেন, ভেবে আপনারা ঠিক করবেন কি করা উচিত। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, এই সামান্য কথাটুকু বিভিন্ন জায়গায় বলার প্রয়োজন আছে, আমরা সেই জন্য বেরিয়েছি। অতিরিক্ত কিছু জানার প্রয়োজন হলে আমাদের চ্যাপলিন ক্লাবের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের। আর বিকল্প যে ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থার কথাও আমরা আপনাদের বলবো, কিছু লিফলেটও এখানে আমরা দিচ্ছি। আমরা কোনো কোম্পানির হয়ে আসিনি, আমরা কোনো কোম্পানির হয়ে কোনো কিছু বিক্রি করতে আসিনি। আমরা চাই চাষি তার বিষ, তার সার নিজে উৎপাদন করুক, তার বীজ নিজের ঘরে থাকুক, চাষি পরনির্ভরশীলতার হাত থেকে রক্ষা পাক। আমি আওয়ার চ্যাপলিন ক্লাবের থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।